নমস্কার। তো যখন আজকে আমি গল্পটা বলতেই বসেছি, তখন আমার মনে হয় না যে এই গল্পটা ছেড়ে উঠে যাওয়া খুবই দরকার। আ কিছু কারণবশত আমাকে তখন অফ হয়ে যেতে হয়েছিল। তো আজকে এমনি শীতটা পড়েছে এবং শীতের মধ্যে এরকম ধরনের গল্প, গল্প না বাস্তব আমি নিজেও জানি না। হয়তো বাস্তব বলতে পারেন। আপনাদের আমার যদি ক্ষমতা থাকে, আমার বাড়ির লোক যদি পারমিশন দেয়, আমি কিন্তু প্রুফও দেখাতে পারি যে হ্যাঁ, মানে যারা হয় না, যারা পডকাস্ট করেন বা করেন, হ্যাঁ, আমার বাড়িতে পুজো করা হয়েছিল। কারণ এই সমস্ত প্রবলেমস থেকে মুক্ত হওয়ার জন্য হয় না পুজো করা সেরকম। তো রিসেন্টলি আমাদের বাড়ির সামনে আমি যেটা বলছিলাম যে আরেকটা বাড়ি আছে, সেই বাড়িটাও হন্টেড হয়ে যাচ্ছে ইন দ্য সেন্স এই কারণে যে সেই বাড়িতে কেউ থাকে না। আর সেই বাড়ির সবথেকে বড় প্রবলেম হচ্ছে, আমি একজনের পডকাস্টে শুনলাম, যদি 3টে দরজা সিঙ্গল লাইনে হয়, ইন দ্যাট কেস দ্য মিডল পার্ট, মানে মিডিল দরজার পিছনে মহাকাল না কিছু একটা বলে না, মোস্ট প্রবলি মহাকাল বা ওরকম কোনো একটা শক্তি জেনারেট করে যায় এবং তাকে সরানো খুব দুষ্কর হয়ে যায়। তো যে বাড়িটা সম্পর্কে বলছি, সে বাড়িটা প্রায় 2 বছর ধরে বন্ধ এবং সেখানে অনেকগুলো দুটো মৃত্যু তো হয়েইছে। প্রথম মৃত্যুটা আমার এক পিসমশাইয়ের, যেটা কোনো অপমৃত্যু ছিল না। দ্বিতীয় মৃত্যুটা অপমৃত্যু বললে ভুল হবে। তৃতীয় মৃত্যুটাও যেটা হয়েছে সেটা আমার ছোটদির করোনা টাইমে, তা সেটাও একটা চিকিৎসা করেই মৃত্যু হয়েছে। কিন্তু আমার সেজে বেশি মৃত্যুটা ভীষণই ভয়ঙ্কর ধরনের মৃত্যু, মানে এমনভাবে সে পড়ে গেছিলো, মুখ ফুক থুবড়ে থাবড়ে গেছিলো, ঠোঁট ফোঁটগুলো ডক্টর দেখানো হয়েছিল, মেডিসিন করা হয়েছিল, তারপর সুস্থও হয়ে গেছিলো। বাট লাস্টের দিকে নিজের মধ্যেই, মানে উনি মেঝেতেই শুতেন এবং আলটিমেটলি স্ট্রোক হয়ে যায় না, স্ট্রোক হয়ে গেছিলো। পড়ে গিয়ে কোনো স্ট্রোক হয়নি, নিজে থেকে ঘুমের মধ্যে যে স্ট্রোকটা হয় সেই স্ট্রোক হয়েছিল। এবং তারপর সে কোমা স্টেজে চলে যায় এবং কোমা স্টেজে যেতে যেতে তারপর আস্তে আস্তে ডিটোরিয়েট করতে থাকে অ্যান্ড আলটিমেট আমরা দেখি সেজু পিসি মারা যায়। সেজু পিসি যখন থেকে মারা যায়, দ্যাট ফার্স্ট পার্ট। সেজু পিসি মারা যাওয়ার পর ওই যে নিচের পোর্শনটা পুরোপুরিভাবে ভ্যাকেন্ট হয়ে যায়, ওখানে কেউ থাকতো না। এইবার কথা হচ্ছে, ওই বাড়িতে আমাদের আনাগোনা তো যেতই, কারণ আমাদের আত্মীয়র বাড়ি। তো আমরা যখন যেতাম বাড়িটায়, লিটারেলি ওই জায়গাটা থেকে একটা চরম ইউরিনের স্মেল আসতো। যেমন একজন অসুস্থ রুগীকে অনেক দিন ধরে রেখে দিলে যেমন একটা স্মেল আসে না, সেই স্মেল। অথচ ভাবুন, ঘরগুলো পুরো খালি, এমটিড ঘর খুলছেন, কোনো গন্ধ ফন্ধ নেই, কিন্তু পার্টিকুলারলি যখন ঠিক 7টা 7:30 এরকম সময় করে ওইখানে একটা স্মেল। নেক্সট একটা নিম গাছ ছিল, ওই নিম গাছের তলা দিয়ে যাওয়ার সময় আমাদের ভীষণই, মানে রাত্রিবেলার দিকে তো আমি ওর দিকে তাকাতেই পারতাম না, ভীষণ ভয় লাগতো, গা ছমছম ছমছম করতো। আর এখন যদিও নিম গাছটা কেটে ফেলা হয়েছে দেখলাম রিসেন্টলি। তো আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা গ্যাসের গন্ধ। গ্যাস কিন্তু ওই বাড়িতে ছিলই না, বাট একটা গ্যাসের স্মেল আসতো। মানে গ্যাস জ্বালিয়ে কেউ যদি চা করে সেই সময় একটা স্মেল আসে, দেখবেন ঠিক একটা স্মেল, একটা 7টা নাগাদ 7:30 নাগাদ এরকম একটা স্মেল আসতো। কখনো কখনো আমার বড়দির মুখে শুনেছি যে ওর টিভি চালানোর আওয়াজও শুনতে পেয়েছে। বড়দি আমার বেঁচে নেই, কিন্তু টিভি চলার আওয়াজ, এরকম ধরনের আওয়াজ কিন্তু পেয়েছে। মেবি হতে পারে আমাদের সারাউন্ডিংসে অনেক বাড়ি আছে, সেখান থেকেও সেই আওয়াজ আসতে পারে, বা পাশের ঘরে টিভি চলছে সেই আওয়াজটাও আসতে পারে। বাট যদি ও বলতো যে না, আমার মনে হতো নিচে থেকে আওয়াজটা আসছে। আর একটা জিনিস যেটা আমরা খুবভাবে অনুভব করতাম, দ্যাট ইজ একটা টাইমে ও আমাদের বাড়িতে আসতো, আমার সেজে পিসি। তো সেজে পিসির গল্পটা বলছি এই কারণে যে সেজে পিসি নিঃসন্তান ছিলেন। সেজে পিসি নিঃসন্তানভাবে মারা গেছেন এবং ওনার কাজ করেছিল আমারই এক দাদা। সেই কাজ করার আমার বাবা যথেষ্ট পরিমাণে, বাবা কাজটা করতে পারেনি, কারণ আমার বাবার সেই সময় পেসমেকার বসানোর কথা ছিল, নাহলে আমার বাবাই হয়তো কাজটা করতো।
আমার শেষ বেশি শেষ ইচ্ছে ছিল বাবা কাজটা করুক, কিন্তু আমার বাবা শেষ মুহূর্তে মানে সেই দিনকেই আমার বাবা ধরা পড়ে যে আমার বাবাকে পেসমেকার বসাতে হবে। ডেটটা হচ্ছে মোস্ট প্রবাবলি অগাস্ট মাসে, রথযাত্রার কিছুদিন বাদে ঘটনাটি ঘটে। 18 সেপ্টেম্বর আই থিঙ্ক এরকম একটা ডেট ছিল, 18 সেপ্টেম্বর, হ্যাঁ 18 সেপ্টেম্বরই হবে। তো যাই হোক, সেজু পিসিকে দেখভাল করতো তো ওর আয়ারা। তো সেজু পিসি মারা যাওয়ার পর সমস্ত শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর যেটা হতো যে আমাদের বাড়িতে যে সময়টা ও আসতো, আমাদের বাড়িতে আলাদা লোক কাজ করতো, ঠিক তার মনে হতো যে ক্যাচ করে দরজাটা কেউ খুললো, খুলে ঢুকে গেল, ঢুকে গিয়ে মানে আমার মেয়েকে রেখে তো আমি স্কুলে চলে যেতাম। আমার মেয়ের কাছে কেউ এসে হয়তো মানে বসতো কি বসতো না, বা একটা মনের ভুল কিনা সে সমস্ত, ওর মনে হতো যে কেউ একটা ঘরের মধ্যে একটা অস্বস্তি ভাব হচ্ছে। অস্বস্তি ভাব এই জন্যও ফিল করতো যে হয় না মানে কী কারণে ও ফিল করতো আমি নিজেও জানি না, ওর একটা অস্বস্তি হতো, মনে হতো হয়তো কেউ আসছে, বা এটা হয়তো ওর মনের ভুলও হতে পারে, আমি জানি না। যে এরকম মানে আমি নিজে কোনো দিন এরকম ফিল করিনি, কারণ আমি মানুষটাকে যখন মারা গেছে তখন তাকে ছুঁয়ে বসেছিলাম এবং সে মানুষটার সমস্ত কাজ করেছি, সব রকম দিক থেকেই তার খেয়াল রেখেছিলাম, তার সমস্ত দিকের দেখাশুনো বলুন, আমি এই সমস্ত ফিল করিনি। তো কিন্তু অনেকেই এই জিনিসটা ফিল করেছে, ইভেন আমার আমার জ্যাঠতো দাদা আছে, সে তার বক্তব্য অনুযায়ী সে নাকি তার ডাকও শুনেছে। এবার অবভিয়াসলি কখনো কখনো হয় না যে কারোর কারোর ভয়েস না সেম টাইপের হয়ে যায়, হয়তো কেউ অন্য কাউকে ডাকলো, আমাদের মনে হয় যে হ্যাঁ আমাকে ডেকেছে। তো আমি কন্ট্রোভার্সিতে যেতে চাই না, কোনো একটা গল্প যখন বলতে বসেছি আমি এটা গল্প কথার মতন করেই বলছি। কারণ আমার সেজো পিসি বলতো যে ছোটোবেলায় সেজো পিসিকে নাকি ভূতে ধরেছিল এবং সেজো পিসিকে উপর থেকে ভূত ছাড়ানো হয়েছিল। এটা আমার গ্রামেরও অনেকে বলেছে যে হ্যাঁ সেজো পিসিকে ভূত ধরেছিল। হ্যাঁ, তো সেজো পিসিকে নাকি ভূতে ধরেছিল এবং সেই ভূত ছাড়ানো হয়েছিল এবং সেটা আমাদের পাড়ার মধ্যেই হয়েছিল। তো এই কথাটা যখন সত্যি মানে যখন ভগবান আছে তখন ভগবানের আমরা অবিশ্বাস করি কী করে যে আর একটি শক্তিও সেখানে বিদ্যমান। মানে তাকে আমরা কি বলবো, অপদেবতার অল্প মানে উল্টো তো অপদেবতাই হয় আই থিঙ্ক। তো আমার মানে এটাকে আমার গল্পের মতন করেই শুনুন, আমি এটা কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। এরপর আমি একটা একটা করে পর্যায়ে আসছি। সেজো পিসি মারা যাওয়ার পর মারা যায় হচ্ছে আমার সেজো পিসি মারা যাওয়ার পর মারা যায় আমার শাশুড়ি মা। শাশুড়ি মা শাশুড়ি মা মারা যাওয়ার পর মারা যায় আমার বাবা, তারপর আমার দিদি। মানে একটা সিঙ্ক্রোনাইজ মানে তখন একটা মৃত্যু মিছিল লেগে গেছিলো আমার বাড়িতে। ঠিক তার পরের বছরই শুরুতে মারা যায় আমার ছোটদা। এর মৃত্যুটা মানে এই সমস্ত কাজই আমি করেছি, তার মুখ আঁকানি থেকে শুরু করে তাকে দেখাশুনো করা, তাকে ডাক্তারখানা নিয়ে যাওয়া, মানে তাকে হসপিটালাইজ করা। দেখুন আমার যা সামর্থ্য, আমি কারোর কাছ থেকে কোনো হেল্প চাইনি। কেউ যদি চেঁচিয়ে পড়ে হেল্প করে সেক্ষেত্রে আমি হেল্প নিতে আমি হেল্প নিতাম, কিন্তু সে যখন নিজে থেকে আমাকে বলে দিয়েছিল যে মনা তোর যেটুকুনি সামর্থ্য তুই সেই রকম অনুযায়ী আমার ট্রিটমেন্ট কর। হ্যাঁ, আমি আমার টাকা জমা করেছিলাম, আমি একটা প্রাইভেট স্কুলে তখন চাকরি করতাম, ভীষণই কম মাইনে, আমি টিউশনি করতাম, আমি কিছু টাকা জোগাড় করেছিলাম। যখন আমি তাকে শিফট করার চেষ্টা করলাম তখন আমি জানতে পারলাম পার ডে বেডের ভাড়া, মানে উনি থ্যালাসেমিয়া পেশেন্ট ছিলেন, তো পার ডে বেড থ্যালাসেমিয়ারও একটা ক্যাটেগরাইজেশন থাকে না, তো ছোটো মানে এটা আই থিঙ্ক ওনার লিউকোমিয়া বা থ্যালাসেমিয়ারই একটা কোনো পার্ট ছিল, মানে মেজর থ্যালাসেমিয়া যেটাকে বলে, আলফা মেজর যেটা হয় সেটা নয়, আলফা মাইনর যতদূর আমার মনে হয়। কেননা স্প্লিনোমেগালি হয়ে গেছিলো লাস্টের দিকে এবং সেই সঙ্গে একটা প্রস্টেটের সিস্ট হয়েছিল
এবং তাকে যখন কোনো দিন ব্লাড ট্রান্সফিউশন করতে হয়নি, ওরাল কেমোর ওপরই তিনি চলতেন। তো সেই সমস্তগুলোর খরচ উনি নিজেই জোগাড় করতেন, কারণ সেটা তো খরচ আমাকে জোগাড় করতে হতো না, ওর যেই রোজগার করতো সেই টাকাতেই ও চলে যেত। বাট লাস্টে যখন করোনা হয়, লাস্ট 2022-তে থার্ড ডোজ যখন দেওয়া হয়, না সেকেন্ড ডোজ দেওয়া হয়, সেই ডোজটা নেওয়ার পরে ওর শরীরটা ডিটোরিয়েশন শুরু করে। এবং করোনার ওষুধের মানে করোনার সময়কাল থেকে ওর যে ওষুধের যে ওরাল কেমোটা, সেই কেমোটাই ও রেগুলার বেসিসে নিতে পারতো না, কারণ সাপ্লায়ার ঠিক মতনভাবে ওর সঙ্গে কন্ট্যাক্ট করে উঠতে পারতো না, বা কিছু একটা প্রবলেম হতো যে কারণে ওর জিনিসটা স্প্রেড করে যায়। তো এটা হচ্ছে মোদ্দা কথা। কিন্তু স্টিল যখন আপনি ওই ঘরটাতে যাবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে ওই ঘরের মধ্যে এখনও কারোর অস্তিত্ব রয়েছে। বিছানার চাদর না দেখবেন পড়ে থাকতে থাকতে একটুখানি হলেও কিছু ধুলো জন্মায়, তাই না? কিন্তু আমাদের ওই ঘরে কোনো দিনই না কেউ বসেও না, থাকেও না, শোয় না, ঝাঁট পর্যন্ত দেয় না। খড়ের মেঝে ঝাঁট হয়, বিছানার চাদরে হয় না। টান টান করে বিছানার চাদর পাতা থাকে। ওই ঘরে থাকতো ওরই প্রিয় একটা পোষ্য, যে কিছুদিন আগে মারা গেছে। এবং ওই ঘরটা হচ্ছে আমাদের মিটার ঘর। রাত্রিবেলা আমার বোন যায়, গিয়ে লাইটটা জ্বালিয়ে রেখে পালিয়ে আসে, করে দৌড়ি করে চলে যায়, গিয়ে লাইটটা জ্বালিয়ে দিয়ে এদিক করে চলে আসে। স্টিল একটা স্মেল, দ্যাট ইজ দ্য স্মেল অফ দ্য ইউরিন, যেটা আগে পাওয়া যেত, ওই ওই স্মেলটা পাওয়া যায়। অ্যান্ড কখনো কখনো মানে ওর মানে কি বলবো, একটা মানুষের অস্তিত্ব ওইরকমভাবে তো আমরা বলতে পারি না, যে যেমন দেখুন, আমরা যদি মাস ম্যাটারের কথাটাও ভাবি, ফিজিক্স দিয়েও যদি ভাবি, তো যেমন বলে যে মাস ইজ কনভার্টেড টু এনার্জি, মাস ইজ নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ইট ইজ কনভার্টেড টু অ্যানাদার আইদার এনার্জি। তো সেই এনার্জি যদি থেকে থাকে, সেই এনার্জিটা কী এনার্জি, আমি এখনও পর্যন্ত এটা কুলকিনারা করতে পারিনি। এবং আমি যেহেতু আস্তিক নই, আমি ওই জন্য ভীষণভাবে এগুলোতে বিশ্বাস করি। এবং আমার বাড়িতে এই নিয়ে পুজো আর্চাও হয়েছে, তারাপীঠ থেকে পুজোর লোক এনে তাকে দিয়ে পুজো করা হয়েছে। ইভেন ছোটদার কাজ আমি ত্রিবেণী থেকে গিয়ে করেছি, ত্রিবেণীতে গিয়ে করার পর আমাদের বাড়ি অনেকটা শান্ত হয়েছে। নাহলে আমাদের বাড়িতে ভীষণ পরিমাণে অসুস্থতা লেগে থাকতো, ঝগড়াঝাঁটি লেগে থাকতো। বাই দ্য ওয়ে, এখানে একটা কথা না মেনশন করলেই নয়, আমাদের বাড়িতে ঠিক দুপুর 12টার সময় কুকুরগুলো একটা তারস্বরে কান্নার মতন করে চেঁচিয়ে ওঠে। কুকুরগুলো মানে আমার যারা কুকুর পুষেছে, মানে তারা কিন্তু স্ট্রিট ডগ, তাদেরকে ওরা রেখে দিয়েছে। এবং রাত্রির বেলা করে হলেও তারা এরকমভাবে কাঁদতে থাকে কখনো সখনো। এবার সেটা ওদের ওরা মানে ওদের সঙ্গে কিছু হয়ে সেটা করে, নাকি ওরা তো অনেক কিছু পায়, মানে বুঝতে পারে সেটার জন্য করে, আমরা ওই ব্যাপারে জানি না। বাট এইটুকুনি জানি যে যাদের অস্তিত্ব আমরা বিশ্বাস করতে চাই না, তারা বিশালভাবে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে থাকে। যদি আমি মন থেকে তাদের ডাকি, আমার ভীষণ চরম বিপদের সময়, আমি কিন্তু আমার বাবার হাতটা এখনও ফিল করি আমার পিঠের কাছে, মানে কাঁধের ওপর যেন এরকম করে কেউ একটা চাপড়া দিয়ে যাচ্ছে। আমি রোজ আমার বাবার বার্নিং ঘাটটা যেখানে আছে সেখানে যাই, যাওয়ার সময় একবার করে প্রণাম করে যাই, ফেরার সময় প্রণাম করি। আজকে আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ সময় রয়ে গেছে। যদি গল্পগুলো ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। বড়দিন, সরি, এই বছর সকলকার খুব ভালো কাটুক, ভীষণভাবে ভালো কাটুক। ঢাস রেখে ভিডিও শেষ করলাম।